নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা আর আমার চ্যানেল মন যাচাই উইথ সুচরিতা। আজ আমি একটা নতুন গল্প নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। পাহাড়, সমুদ্র আর সবুজের মেলবন্ধনের কথা মনে পড়লেই প্রথম মনে পড়ে দক্ষিণ ভারতের কথা। হ্যাঁ বন্ধুরা, এবারের গন্তব্য কন্যাকুমারী, মাদুরাই আর রামেশ্বরম। আর আমি আপনাদের সাথে শেয়ার করব সেই অভিজ্ঞতা, আমরা কীভাবে গেছিলাম, কত দিনের জন্য গেছিলাম, কিভাবে ট্যুর প্ল্যান করেছি এবং যেটা আসল ব্যাপার, ঠিক কত টাকা খরচ হয়েছে। হ্যাঁ, এবারেও বলে রাখি, প্রতিবারের মতো আমরা সবসময় বাজেট ট্যুর প্ল্যানার, তাই খরচটা একেবারেই আমাদের কম হয়। তো কীভাবে খরচটা কম করা যায় সেটাই দেখার জন্য আসুন আজকের আমার এই গল্প। প্রথমে ট্যুর প্ল্যানিং ডেটসটা নিয়ে বলি। আমাদের বাড়ি যেহেতু পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে, তাই সবসময় আমরা চেষ্টা করি খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরার। তাই এবারেও আমরা খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে কন্যাকুমারীতে 1 নাইট 2 ডেজ স্টে করেছিলাম। তারপর মাদুরাইতে হাফ ডে, রামেশ্বরমে 1 নাইট 2 ডেজ স্টে করে ভায়া চেন্নাই হয়ে আবার খড়গপুর ফিরে আসা। এই ছিল আমাদের প্ল্যানিং। কন্যাকুমারীতে পৌঁছানোর পর 4 নাইটস 5 ডেজ ওখানে আমরা স্টে করেছিলাম, আর বাকি টাইম আমাদের রাস্তাতেই কেটেছিল। এবারে বলি, এটা ছিল আমাদের ট্যুর প্ল্যানিং, আমাদের সময় সুবিধা অনুযায়ী। তো এই প্ল্যানিংয়ে আমরা কিন্তু মোটামুটি সেন্টার টাউন সাইটসিং, লোকাল সাইটসিংগুলো আমরা কমপ্লিট করতে পেরেছিলাম। তবে কেউ যদি আপনারা টাউন থেকে একটু দূরে গিয়ে লোকাল সাইটগুলো দেখতে চান, তাহলে আপনাদের হাতে আরও 2-1 দিন বেশি নিয়ে আসতে হবে। এবার বলি, খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে কন্যাকুমারী যাওয়ার 2 থেকে 3টি ট্রেন আছে। আমরা একটা উইকলি ট্রেনে গেছিলাম। বিকেল 5:55 থেকে একদিন পরের দিন সকাল 9:55 আমরা কন্যাকুমারী স্টেশনে পৌঁছে গেছিলাম। খড়গপুর থেকে কন্যাকুমারী যেতে সময় লাগে প্রায় 1 দিন 16 ঘন্টা, এবং স্লিপার ক্লাস ভাড়া 840 টাকা এবং 3 ভাড়া 2180 টাকা। হাওড়া থেকে সরাসরি কন্যাকুমারী যাওয়ার কয়েকটি ট্রেন আছে, আপনারা পেয়ে যেতে পারেন। এবার কন্যাকুমারী গিয়ে থাকার ব্যাপার। আমরা ছিলাম গ্রুপে মোট 8 জন, তাই কন্যাকুমারীতে থাকার জন্য আমরা বেছে নিয়েছিলাম ভারত সেবাশ্রম। কারণ আমাদের মনে হয়েছে ভারত সেবাশ্রম যে জায়গায় অবস্থিত কন্যাকুমারীতে, জায়গাটা খুব ঠিকঠাক জায়গা। কারণ রেলওয়ে স্টেশন থেকে ভারত সেবাশ্রমের দূরত্ব 1/2 কিলোমিটারের মধ্যে, এবং ভারত সেবাশ্রম থেকে মেন যে কন্যাকুমারী সি বিচ অর্থাৎ ত্রিবেণী সঙ্গম, ওখানকার দূরত্ব এই ধরুন 200 থেকে 300 মিটার হাঁটা পথ, অথবা আপনারা অটোতেও যেতে পারেন। অটো পার হেড 20 টাকা করে নেয়। আর রেলওয়ে স্টেশন থেকে ভারত সেবাশ্রম আসতে এই 10 মিনিটের মতো টাইম লাগে, এবং ভাড়া নেয় অটো ভাড়া পার অটো পিছু 100 টাকা করে। এবার বলি ভারত সেবাশ্রম বুকিংয়ের ব্যাপারটা। ভারত সেবাশ্রমে আমরা ফোন নাম্বারে মহারাজের সাথে কথা বলে 2 মাস আগের থেকেই বুক করে রেখেছিলাম, এবং ওখানে পৌঁছে জাস্ট মহারাজের সাথে কথা বলেই আমরা রুম পেয়ে গেছিলাম। যদি আগে থেকে না বলে রাখেন তাহলে রুম পেতে অনেক সময় অসুবিধা হয়। যদি রুম অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা পাবেন না, তাই আগে থেকে বলে রাখাটা সবচেয়ে সুবিধাজনক। আর ওখানে রুম ভাড়া ওনাদের কোনো ডিমান্ড থাকে না, আপনার ইচ্ছে খুশি আপনি ডোনেট করতে পারেন। আর ওখানে লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থাও রয়েছে। পার মিল 100 টাকা করে ওনারা নেন, সম্পূর্ণ নিরামিষ। তবে কন্যাকুমারীতে প্রচুর হোটেল রয়েছে থাকার জন্য, এবং যে কোনো বাজেটেই আপনারা হোটেল পেয়ে যেতে পারেন। এবার বলি কন্যাকুমারীতে কোথায় কোথায় ঘুরবেন আর কিভাবে ঘুরবেন। আমরা ওই দিন দুপুরে লাঞ্চ সেরে রেস্ট নিয়ে 3টে সাড়ে 3টের দিকে বেরিয়ে পড়েছিলাম কন্যাকুমারী ভ্রমণের জন্য। কন্যাকুমারী শহর থেকে 12-13 কিলোমিটারের মধ্যে অনেকগুলি দর্শনীয় স্থান রয়েছে। প্রথম দিন বিকেলে আমরা যে স্থানগুলি দেখেছিলাম,
অটোতে মাথাপিছু 20 টাকা করে ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেছিলাম কন্যাকুমারী বিচে, অর্থাৎ ত্রিবেণী সঙ্গমে। ত্রিবেণী সঙ্গমের পাশেই রয়েছে কন্যাকুমারী ভগবতী আম্মান মন্দির, গান্ধী মণ্ডপম। ত্রিবেণী সঙ্গম তো রয়েছে, আর ত্রিবেণী সঙ্গমের পার থেকেই দেখা যায় সমুদ্রের মাঝেই অসম্ভব সুন্দর বিবেকানন্দ রক মেমোরিয়াল। এছাড়াও ওয়াচ টাওয়ার, আর সঙ্গে গোধূলিবেলায় সুন্দর সানসেট। কন্যাকুমারী এই স্পটে না এলে জীবনের কোনো একটা জায়গা যেন চিরদিনের মতো ফাঁকা থেকে যায়। আর এইখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল ছোটোবেলা থেকে দেখার স্বপ্নটা যেন পূরণ হলো। কারণ ছোটোর থেকে দেখে আসছি ভারতের মানচিত্রের একেবারে শেষ বিন্দু, যা ভারতীয় মূল ভূখণ্ডের বিরলতম জায়গা। বেলা লোকাল মার্কেটে প্রচুর ছোট বড় অনেক রেস্টুরেন্ট আছে, এবং ওখানে লোকাল ফুড, তাছাড়া সব রকমের ফুডই পাওয়া যায়। তো আপনারা লোকাল মার্কেটের ফুড এনজয় করতে পারেন এবং মার্কেটে বিভিন্ন রকম কেনাকাটাও করতে পারেন। নেক্সট ডে সকালবেলা বিবেকানন্দ রক মেমোরিয়ালকে সাক্ষী রেখে একটা সুন্দর সানরাইজ দেখে আপনি তারপরেই চলে যেতে পারেন বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার জন্য। এখানে বলে রাখি, বিবেকানন্দ রক মেমোরিয়াল যাওয়ার জন্য লঞ্চের জন্য একটা লম্বা লাইন পড়ে। আপনারা সকাল সকাল সেই লাইনটা দিয়ে দিতে পারলে অনেকটাই ভালো হয়। এখানে বলে রাখি, বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার জন্য আপনারা দুপুর টাইমটা সবসময় অ্যাভয়েড করবেন, কারণ এখানে রোদের পরিমাণটা যথেষ্ট থাকে। যাওয়ার সময় অবশ্যই ছাতা, টুপি ইত্যাদি নিয়ে যাবেন, এবং বাচ্চা থাকলে অবশ্যই সঙ্গে কিছু শুকনো খাবার নিয়ে যেতে পারেন। সেখানে জল, মানে পানীয় জল এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে, তবে ওখানে কোনো খাবারের দোকান নেই। ওখানে গিয়ে আপনারা অবশ্যই মেডিটেশন রুমটা পরিদর্শন করবেন, এবং সঙ্গে কয়েকটা স্টল রয়েছে যেখানে বিবেকানন্দের স্মৃতি উদ্দেশ্যে বইপত্র, চাবি রিং, কিছু শোপিস বিক্রি হয়। ওখান থেকে আপনারা জিনিসপত্র কিনতেই পারেন। ওখানে গেলে যেন একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়, যা বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না। হ্যাঁ, এইখানে বলে রাখি, পাশেই ছিল থিরুভল্লভাই মূর্তি, কিন্তু ওটা তখনও কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই শুরু হয়নি। হ্যাঁ, সকালবেলা আপনারা মাছের বাজারে ঘুরতে পারেন। তারপর বিকেলবেলা অটো করে বেরিয়ে পড়লাম 12 থেকে 13 কিলোমিটার দূর থেকে লোকাল সাইট সিনগুলো করার জন্য। প্রথমেই গেছিলাম থানুমালায়াম মন্দির। সত্যি মন্দিরটা না গেলে বোধহয় ভারতবর্ষের যে প্রাচীন ঐতিহ্য, ভাস্কর্য আর সংস্কৃতি কী জিনিস সেটা বুঝেই উঠতে পারতাম না। এছাড়াও সাই বাবার মন্দির, ওয়াক্স মিউজিয়াম, তাছাড়া অনেকগুলো মন্দির, শ্রীরাম মন্দির, এগুলোও আমরা দেখেছিলাম। আর আমাদের অটো ভাড়া নিয়েছিল পার হেড 200 টাকা করে, আর সঙ্গে রাস্তার যে পাহাড়, তাল গাছ আর নারকেল গাছের অপার সৌন্দর্য। ব্যাস, কন্যাকুমারী দেখা আমাদের শেষ হয়ে গেছিল। তার ডিনার্সে ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে আমরা মাদুরাই যাওয়ার জন্য চলে এসেছিলাম নাগেরকয়েল জংশন। কন্যাকুমারী থেকে নাগেরকয়েল জংশনের দূরত্ব প্রায় 13 থেকে 14 কিলোমিটার। আমরা বাসে করেই এসেছিলাম। এখানে বলে রাখি, ভারত সেবাশ্রমের সামনেই ছিল বাস স্টপ। বাসের ভাড়া 20 টাকা করে নিয়েছিল। তারপর রাত 10টার ট্রেনে নাগেরকয়েল জংশন থেকে 5 ঘন্টা 40 মিনিট ট্রেনে থাকার পর ভোরবেলা 3:30টার সময় আমরা মাদুরাই জংশন পৌঁছে গেছিলাম। তার ক্লাসের ভাড়া 175 টাকা। মাদুরাই জংশন পৌঁছানোর পর ভোরবেলা আমরা মন্দিরের একেবারেই সামনেই রেস্ট হাউস নামে একটি হোটেলে একটি রুম ভাড়া করে নিয়েছিলাম। হোটেল ভাড়া নিয়েছিল 600 টাকা। রুমটা আমরা আসলে স্নান এবং রেডি হওয়ার জন্য আর লাগেজ রাখার জন্যই ভাড়া করেছিলাম। তারপর দেখলাম সেই বিখ্যাত মাদুরাই মীনাক্ষী টেম্পল। মীনাক্ষী টেম্পলে ঢোকার পর বুঝেছিলাম ভারতবর্ষের সংস্কৃতি কী জিনিস। সত্যি দেখে মন মুগ্ধ হয়ে যায়। মীনাক্ষী টেম্পলে প্রায় 4 ঘন্টা মতো সময় কাটানোর পর আমরা
মাদুরাই জংশনে আবার ফিরে এসেছিলাম, কারণ এবার গন্তব্য ছিল আমাদের রামেশ্বরম। এবার বলি কিভাবে রামেশ্বরম গেছিলাম। সেই সময় রামেশ্বরমের পম্বন ব্রিজে রেল রুটের কাজের জন্য রেল রুট বন্ধ ছিল, তাই আমাদের বাধ্য হয়ে মাদুরাই থেকে রামনাথপুরম পর্যন্ত ট্রেনে যেতে হয়েছিল। মাদুরাই থেকে রামনাথপুরমে যাওয়ার সময় হচ্ছে মাত্র 2 ঘন্টা, আর ভাড়া ছিল ট্রেনের 45 টাকা। তারপর রামনাথপুরম থেকে বাস ধরে আমরা পৌঁছে গেছিলাম সেই দিগন্ত বিস্তৃত জলরাশির মধ্য দিয়ে পম্বন ব্রিজ দেখতে দেখতে চক্ষু সার্থক করে রামেশ্বরম বাস স্ট্যান্ড। বাসে যেতে আমাদের সময় লেগেছিল ঘণ্টাখানেক। রামেশ্বরম বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অটো করে পৌঁছে গেছিলাম রামেশ্বরম ভারত সেবাশ্রম। রামেশ্বরম ভারত সেবাশ্রমটা দেখতে ছিল আরও বেশি সুন্দর। এখানে আমাদের রুম প্রতি ভাড়া নিয়েছিল 600 টাকা করে, আর মিল চার্জ এনাদের ছিল 80 টাকা করে। রামেশ্বরমের সেদিনের সন্ধ্যেটা আমরা রামেশ্বরম সি বিচ আর রামেশ্বরম মন্দির চত্বর ঘুরে রামেশ্বরম দর্শন করে ফিরে এসেছিলাম ভারত সেবাশ্রম। বইয়ের পাতায় এতদিন ধরে রামেশ্বরম সম্পর্কে বহু কিছু পড়েছি, আজ সেটা সচক্ষে দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এরপর সকালবেলা আমরা আরও একবার বাবা রামেশ্বরম মন্দির দর্শন করার পর ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল কালের অপেক্ষার অবসান ঘটাতে ধনুষ্কোটির পথে। ধনুষ্কোটি যাওয়ার আগে আমরা বেঁকে গিয়েছিলাম বাঁ দিকে বিভীষণ মন্দিরের উদ্দেশ্যে। সেখানে প্রকৃতি আরেক রূপ দেখালো। চারিদিকে দিগন্ত বিস্তৃত জলরাশির মাঝে দিয়ে যখন আমরা অটোতে করে যাচ্ছিলাম সরু পথ পেয়ে, সেই সময় প্রচণ্ড বৃষ্টিতে প্রকৃতির এক অপরূপ রূপ দেখলাম। যেন মনে হচ্ছিল অথই জলের মাঝে আমরা যেন কোথাও হারিয়ে গেছি, আর মনে হচ্ছিল এইভাবেই কয়েক ঘন্টা ধরে হারিয়েই থাকি। আর এগুলো ছিল 1964 সালে ধনুষ্কোটিতে ঘটে যাওয়া সেই অকাল দুর্যোগের কিছু নিদর্শন। এবার আমরা পৌঁছে গেছিলাম ধনুষ্কোটির শেষ বিন্দুতে, যেখান থেকে শ্রীলঙ্কা মাত্র 18 কিলোমিটার। এটাও ছিল আমার কাছে এক আবেগঘন মুহূর্ত। ধনুষ্কোটি থেকে ফেরার পথে আমরা ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল, রামকুণ্ড, সীতাকুণ্ড, লক্ষণকুণ্ড, ফ্লোটিং স্টোন, হনুমান মন্দির এইসব দেখে তারপর ফিরে এসেছিলাম। ব্যাস, রামেশ্বরম ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছিল। এরপর রাত 8:52-তে আমাদের ট্রেন ছিল মন্ডাপম স্টেশন থেকে চেন্নাই যাওয়ার জন্য। তাই আমরা মন্ডাপমে ট্রেন ধরার জন্য সন্ধ্যের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম রামেশ্বরম থেকে। রামেশ্বরম বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা অটোতে গিয়ে ওখান থেকে বাস ধরে আমরা পম্বন ব্রিজ বেরিয়েই জাস্ট মন্ডাপম বাস স্ট্যান্ড, ওখানটায় মন্ডাপম রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে 10 ঘন্টা 18 মিনিটের জার্নির পর সকাল 7:10-এ আমরা পৌঁছে গেছিলাম চেন্নাই রেলওয়ে স্টেশনে। চেন্নাই থেকে যেহেতু খড়গপুর যাওয়ার ট্রেন আমাদের বিকেলে ছিল, তাই ওই সময়টাকে আমরা কিছুতেই নষ্ট করতে চাইনি। তারই মধ্যে ঘুরে নিয়েছিলাম চেন্নাই মেট্রো হয়ে চেন্নাই মেরিন ব্রিজ।
এরপর আসি খরচের কথা। হ্যাঁ, কন্যাকুমারী, মাদুরাই আর রামেশ্বরম ঘুরতে আমাদের ট্রেন ভাড়া লেগেছিল মোট 16,562 টাকা। লোকাল ট্রান্সপোর্টের জন্য খরচ হয়েছিল 5,356। খাওয়া দাওয়ায় খরচ হয়েছিল 6,465 টাকা আর লজিংয়ের জন্য 5,800 টাকা। এছাড়া সাইট সিন করার জন্য যে এন্ট্রি ফিজগুলি নিয়েছিল সেই বাবদ খরচ হয়েছিল 2,782 টাকা। মোট 36,965 টাকা খরচ হয়েছিল। আমরা যেহেতু 8 জন ছিলাম তাই আমাদের প্রত্যেকের মাথা পিছু পড়েছে 4,620 টাকা। আর বাকি ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।